অন্ধকার, নিস্তব্ধতা আর এক রহস্য ঘেরা প্রাসাদ। গ্রামের মানুষ যেটার নাম শুনলেই কেঁপে ওঠে, মল্লিক বাড়ি। বহু বছর ধরে বাড়িটা খালি পড়ে আছে। শোনা যায় রাত নামলেই বাড়িটার সিঁড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। কে কাঁদে? কে কাঁদে? কেউ জানে না। কেউ সাহস করে ভেতরে ঢুকেও ফেরেনি জীবিত। কিন্তু শহর থেকে আসা এক তরুণ গবেষক অভিজিৎ এসব কথায় ভয় পায় না। তার বিশ্বাস গ্রামের ভুতুড়ে গল্পগুলো কুসংস্কার ছাড়া কিছুই নয়। সে প্রমাণ করতে চায় অলৌকিক বলে কিছুই নেই। তবে কি সত্যিই নেই? যখন রাতের আধারে অভিজিৎ ঢুকলো সেই ভয়ঙ্কর অট্টালিকায়, তখনই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। খোলা দরজা, কেউ যেন ডাকছে, সিঁড়ির প্রতিটি ধাপ থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ, আর কোথাও অদৃশ্য নারীকণ্ঠ ফিসফিস করে বলছে, আমাকে ফেলে দেওয়া হয়েছিল। এই বাড়ির দেওয়ালের গায়ে লেগে আছে বহু বছরের অন্যায়ের ইতিহাস, রক্তের গন্ধ আর অদৃশ্য প্রতিশোধের ছায়া। যতই পালানোর চেষ্টা করুক অভিজিৎ, বাড়ির সিঁড়ি যেন তাকে আটকে রাখে। কারণ এই সিঁড়ির আছে নিজের জীবন, নিজের অভিশাপ। আজকের এই গল্পে আপনারা জানবেন এক অভিশপ্ত প্রাসাদের লুকানো সত্য, এক নারীর মৃত্যুর প্রতিশোধ, আর এক তরুণের বেঁচে ফেরার সংগ্রাম। তাহলে আপনারা কি প্রস্তুত অন্ধকারের সিঁড়ির ভয়ঙ্কর যাত্রার জন্য? আলো নিভিয়ে বসুন, কারণ এই গল্প শোনার পর হয়তো আপনি শুনতে পাবেন শিরিষ সেই কান্না। রাত তখন প্রায় 10:30। গরমের দিনে গ্রাম্য রাস্তাগুলো দ্রুত ফাঁকা হয়ে যায়। শিউলিপুকুর গ্রামের মাঝের বাগটায় পুরনো একটা অট্টালিকা দাঁড়িয়ে আছে, লোকমুখে যেটাকে সবাই বলে মল্লিক বাড়ি। বহু বছর ধরে ওই বাড়িটা খালি পড়ে আছে। শোনা যায় একসময় মল্লিকবাবুর স্ত্রী দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে বাড়িটা আর কেউ ব্যবহার করেনি। শহর থেকে গবেষণার কাজে এসেছে অভিজিৎ। লোকসংস্কৃতি আর অলৌকিক কাহিনী নিয়ে তার প্রচণ্ড আগ্রহ। গ্রামের বুড়োরা তাকে নানান গল্প শোনাচ্ছিল। মল্লিক বাড়ির সিঁড়ি নাকি রাতে কাঁদে, কেউ বলে সিঁড়ির ওপর নাকি কারো পায়ের শব্দ শোনা যায়। অভিজিৎ হেসেই উড়িয়ে দিল, আরে এগুলো তো লোকের মুখে মুখে বাড়িয়ে বলা গল্প। রাতের পেঁচা, বাতাসের শব্দ, সব মিলিয়ে তো এসব রটনা। তবে তার কৌতূহল বেড়ে গেল। গ্রামের পাঠশালার এক শিক্ষক রঞ্জনবাবু বললেন, সাবধান হে, ওই বাড়িতে অনেকেই গিয়েছে, পড়ে আর ফিরে আসতে পারেনি। পুলিশও খুঁজে পায়নি কাউকে। অভিজিৎ সেই কথা শুনেও থামল না। সিদ্ধান্ত নিল আজ রাতেই যাবে বাড়িটার ভেতরে। চাঁদের আলো নেই, আকাশে ঘন মেঘ। হাতের টর্চ নিয়ে অভিজিৎ পৌঁছলো বাড়িটির মূল ফটকে। ফটক মরচে ধরা, হালকা ঠেলাতেই শব্দ করে খুলল। ভেতরে ঢুকতেই চারদিকে ভ্যাপসা গন্ধ। বাড়ির চারপাশে আগাছা, লতা গাছে ভরে গেছে। মূল দরজার আধ খোলা, যেন কেউ ইচ্ছা করে খোলা রেখেছে। অভিজিতের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু পা পিছল না সে। ভেতরে ঢুকে টর্চ আলো ঘোরাতেই দেখা গেল ধুলোয় ভরা আসবাবপত্র, দেওয়ালে ফাটল, আর তাতে বাসা বেঁধেছে বাদুড়। কোথাও হাওয়া না থাকলেও হঠাৎ এক শিশিরের ঠান্ডা বাতাস বইতে লাগলো। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পুরনো কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে পা রাখলেই কর্মর শব্দ হয়। হঠাৎ মনে হলো ওপরে কেউ যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে। টর্চ ফেলতে কিছুই নেই। মাসিতে পৌঁছেতেই শব্দটা শুরু হলো, টক টক টক। মনে হলো যেন কেউ ধীরে পায়ে উপরে হাঁটছে। কে আছে? অভিজিৎ জোরে ডাকলো। কোনো উত্তর নেই। হঠাৎ শব্দটা থেমে গেল। চারপাশে কেমন অদ্ভুত নীরবতা। উপরে পৌঁছে সে দেখলো বড় একটা হলঘর, মেঝেতে ছড়ানো ভাঙা কাচ, একটা পুরনো পিয়ানো এক কোণে রাখা। পিয়ানোটা যেন নিজে থেকে টিং টিং করে বাজতে লাগলো। অভিজিৎ ঘেমে উঠল। এই সব কাকতালীয় ব্যাপার, নিশ্চয়ই ইঁদুর বা বাতাস, নিজের মনকে বোঝাতে লাগলো সে। কিন্তু সেই সময়ে হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ শোনা গেল, তুমি এখানে কেন এসেছো? অভিজিৎ ঘুরে দাঁড়াতেই কেউ নেই, শুধু মৃদু গন্ধ, মনে হয় তাজা রক্তের গন্ধ। হলঘরের দেওয়ালে টর্চ ফেলতেই দেখা গেল কিছু বিবর্ণ ছবি। মল্লিকবাবুর পরিবারের প্রতিকৃতি, স্ত্রী সুধা দেবী, মেয়ে কোকিলা আর এক দত্তক পুত্র। গ্রামের বুড়োরা যেটুকু বলেছিল, দুর্ঘটনার রাতে সুধা দেবী সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তবে কেউ কেউ বলে ওটা দুর্ঘটনা নয়, খুন। অভিজিৎ ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ এক অদ্ভুত ঝাপসা দৃশ্য দেখতে পেল। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে সুধা দেবী কাঁদছেন, আর এক পুরুষ তাকে ধাক্কা দিচ্ছেন। সে ঘেমে নিয়ে উঠল। টর্চ নিভে গেল হঠাৎ করে। ব্যাটারি নতুন দেওয়া, তবু আলো নেই, চারদিকে অন্ধকার। এবার পরিষ্কার পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন নিচ থেকে ওপরে আসছে, ধীরে ধীরে, প্রতিটা ধাপে। অভিজিৎ দৌড়ে সিঁড়ির ধারে গেল। হঠাৎ দেখলো সিঁড়ির ধাপে লালচে তরল গড়িয়ে পড়ছে, দেখতে ঠিক রক্তের মতো। সেই তরলের ওপর স্পষ্ট পায়ের ছাপ, নারীর পায়ের। এবার সেই কণ্ঠস্বরটা ফের শোনা গেল, আমি পড়িনি, আমাকে ফেলে দেওয়া হয়েছিল। অভিজিতের বুকের ভেতর হিম হয়ে গেল। কে? কে ফেলে দিয়েছিল? সামনে যেন হালকা ছায়া তৈরি হলো, এক নারী, চোখে গভীর শূন্যতা, চুল এলোমেলো। তিনি সিঁড়ির ধাপে বসে কাঁদছেন।
আমার স্বামী আর দত্তক ছেলে আমাকে সরিয়ে দিল যাতে সম্পত্তি ওদের হাতে যায়। অভিজিতের গলা শুকিয়ে গেল, তবু সাহস করে সে বলল, আপনি চান আমি কি করি? নারীভূত কণ্ঠ ঠান্ডা। তাদের পাপ প্রকাশ করো, না হলে তুমিও এখানে বন্দী হয়ে যাবে। এই সিঁড়ি ছাড়ে না কাউকে। অভিজিৎ পালানোর চেষ্টা করলো। সিঁড়ি দিয়ে নামতে গিয়েই অনুভব করলো ধাপগুলো যেন সরে যাচ্ছে। প্রতিটা ধাপ নামার সঙ্গে সঙ্গে মনে হলো সে আরও উপরে উঠছে। চারপাশে ভয়ানক হাসির শব্দ। অট্টালিকার দরজা জানালা বন্ধ হয়ে গেল ঘরের মতো শব্দে। হঠাৎ এক পেচ্ছায়া তার গলা চেপে ধরলো, ঠান্ডা বরফের মতো হাত। সত্যি না জানি পালাতে চাস এখান থেকে? অভিজিৎ প্রাণপণে লড়াই করলো। হাতে ধরা ক্যামেরাটা সজোর ঘুরিয়ে মারতেই পেচ্ছায়া মিলিয়ে গেল। সে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে এক জানালা খুলে নিচে ঝাঁপ দিল। অল্পে প্রাণ বাঁচল। ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা তাকে বাড়ির বাইরে পড়ে থাকতে দেখলো। সে রঞ্জনবাবুকে সব কথা বলল। গ্রামের বুড়োরা পুরনো দলিল ঘেঁটে খুঁজে পেল সত্যি। মল্লিকবাবু আর দত্তক পুত্রই সুধা দেবীকে খুন করেছিল, পরে নিজেরাও রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ তদন্তে নামলো। বাড়ির সিঁড়ির ধাপের নিচে লুকিয়ে থাকা পুরনো রক্তের দাগ আর গহনা উদ্ধার করলো। অভিজিৎ সেই প্রমাণ সংবাদপত্রে প্রকাশ করলো। কয়েক মাস পর মল্লিক বাড়িও ভেঙে দেওয়া হলো। লোক কথা বলে সেই রাতের পর থেকে আর কেউ সিঁড়ির কান্না শোনেনি। তবে অভিজিৎ আজও মাঝরাতে ঘুম ভেঙে শুনতে পায় সেই কথা, আমাকে ফেলে দেওয়া হয়েছিল।